সোহেলি আর কুহেলি তারা ছিল দুই বান্ধবী। ছোটবেলা থেকে তারা দুইজনে একসঙ্গে লেখাপড়া শিখে খেলাধুলা করে বড় হয়েছে। তাদের একে অপরের মধ্যে অনেকই ভালোবাসা। সোহেলি ছিল দরিদ্র পরিবারের মেয়ে। সোহেলি তার মা রূপালী দেবীর সঙ্গে ছোট্ট কুড়ে ঘরে বসবাস করে। অন্যদিকে তার বান্ধবী কুহেলি ছিল ধনী পরিবারের মেয়ে। কুহেলি তার মা শিল্পা দেবী এবং বাবা মনোজ বাবুর সঙ্গে বসবাস করে। কুহেলিদের বাড়িটা ছিল রাজপ্রাসাদের মতো। সেখানে তার কোনো রকম কিছু কমই ছিল না। কুহেলি সোহেলিকে সবসময় সাহায্য করত, সে টাকার দিক দিয়ে হোক কিংবা অন্য কিছু। এমনই একদিন যখন সোহেলির বিয়ে হয়ে যাচ্ছিল, তখন সোহেলি তার মাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করছিল। মা, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, দয়া করে আমাকে অন্য কোথাও পাঠিও না। মা, আমি তোমার কাছে থাকতে চাই। আমি ওখানে গিয়ে যদি খুশি না থাকি তাহলে আমি কি করব? না, আমি তোমার কাছে সারা জীবন কাটাতে চাই। আমি যদি চলে যাই তাহলে তোমার কে দেখাশোনা করবে? সোহেলি, তুই চিন্তা করিস না, আমি তো এখানে রয়েছি। তুই কি ভাবছিস তুই চলে যাবি আর তোর মাকে কেউ দেখবার থাকবে না? তুই কি আমার কথা ভুলে গেলি? এখানে আমি রয়েছি তো, তোর মাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। ঠিক আছে, তুই চিন্তা করিস না। কুহেলি, তোকে ছেড়ে যাবার আমার কোনো ইচ্ছে করছে না। সত্যি বলছি, তোর কথা আমার সব সময় মনে পড়বে। তুই সব সময় আমার সঙ্গে থাকিস, আমার কত সাহায্য করেছিস, আর আজ আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই এত কথা কেন ভাবছিস? আমি তোর কাছে সব সময় যাব। আর হ্যাঁ, তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুই আমাকে ফোন করবি। আমি তখনই সঙ্গে সঙ্গে তোর কাছে ছুটে চলে আসবো। তুই ভাববি না যে আমি আর আসবো না। তুই যখনই ডাকবি আমি তখনই চলে আসবো। তুই কোনো বিপদে পড়লে আগে আমাকে ফোন করবি। হ্যাঁ, তোকে আবার ফোন করব না? তোর সঙ্গে কথা না বলে তো আমি থাকতেই পারি না। এইভাবেই সোহেলি কান্নাকাটি করতে করতে সুমনের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যায়। সুমন তার মা শম্পা দেবী এবং বোন প্রিয়া ও বাবা হরিপ্রসাদ বাবুর সঙ্গে বসবাস করে। সুমনের পরিবার ছিল মধ্যবর্তী। সুমনের মা ও বাবা এবং বোন তারা ছিল খুবই লোভী প্রকৃতির মানুষ। সোহেলি বাড়িতে পা দিতে না দিতেই শম্পা দেবী বলে, কি ব্যাপার? কি রে সুমন, তোর বউ খালি হাতে চলে আসলো? হে মা, আমি তো ভাবলাম হয়তো সাথে করে অনেক টাকা পয়সা যৌতুক নিয়ে আসবে, কিন্তু এ যে দেখছি ভিখারির মতোই চলে এসেছে। মা, তুমি কেমন বৌমা করেছো যে কিনা খালি হাতেই চলে এসেছে? আমাদের জন্য কিছু গিফট নিয়ে আসে না? মা, দেখো তোমার বৌমা কিরকম একটা শাড়ি পরে এসেছে। এই ভিখারি মেয়েটার একটাও শাড়িও জোটে না। এর মতো মেয়েকে বরণ করে তোলার থেকে না তোলাই ভালো। সুমন, ভিতরে চলে আয়। আর এই যে আমার ভিখারি বৌমা, তুমিও ভিতরে এসো। আমরা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি শুধু এই বাড়ির কাজ করার জন্য। তুমি ভেবো না আমরা তোমাকে মাথায় তুলে রাখবো। এই বলে শম্পা দেবী, প্রিয়া, হরিপ্রসাদ বাবু, রোহান যে যার নিজের রুমে চলে যায়। এদিকে প্রিয়া বাড়ির কি কাজ কাম আছে দেখতে থাকে। তখন সে দেখে যে রান্নাঘরের এক জায়গায় থালা বাসন জড়া করা রয়েছে। বাবারে বাবা, এত থালা বাসন! আজ আমার এই বাড়িতে প্রথম দিন, আর আজ আমাকে এরকম ভাবে কাজ করাচ্ছে। এই বলে সোহেলি থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেয়। তারপর সে তার নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে দেখে রোহান কখন ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সোহেলি তার পাশে ঘুমিয়ে পড়ে। এইরকম ভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সকাল থেকেই সোহেলির আরো কাজকাম শুরু হয়ে যায়। এই যে বৌমা, রান্নাঘরে গিয়ে সকলের জন্য খাবারটা বানিয়ে ফেলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি খাবার বানানো হয়ে গেলে পুরো বাড়িটা পরিষ্কার করতে হবে। আর এই যে কাঁচের সব টেবিলগুলো রয়েছে ওগুলো পরিষ্কার করবে। বৌদি, কাঁচের টেবিলগুলো কিন্তু একদম দেখে দেখে পরিষ্কার করবে, খুবই সাবধানে। যদি একটাও ভেঙে গেছে তাহলে কিন্তু এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। আর হ্যাঁ, তুমি কি জানো এর দাম কত? প্রিয়া, এখন এসব কথা বাদ দে, আগে তোর বৌদি কাজটা করুক। যখন কিছু ভেঙে দেবে তখন আমরাও দাম শুনিয়ে বলবো, যাও বাপের বাড়ি থেকে নিয়ে এসো। এই বলে শম্পা দেবী আর প্রিয়া সেখান থেকে চলে যায়। সোহেলি নিজের কাজে লেগে পড়ে। রান্না বান্নার কাজ মিটিয়ে সে বাড়ি পরিষ্কার করতে থাকে। এদিকে সোহেলি যখন কাঁচের টেবিলগুলো পরিষ্কার করছিল, তখন শম্পা দেবী প্রিয়ার কানে কানে আস্তে আস্তে বলে, এই প্রিয়া শোন, তুই গিয়ে ওই টেবিলটা আস্তে করে ফেলে দিয়ে আয়। ওই টেবিলটা ভেঙে গেলেই তোর বৌদিকে কিরকম কথা শোনায় দেখবি, আর তোর বৌদির কি অবস্থা করি। তারপর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। গিয়ে লুকিয়ে লুকিয়ে টেবিলটা ফেলে দেব আর চিৎকার করে বৌদির নামে দোষ দেব। এই বলে প্রিয়া বৌদির কাছে এগিয়ে যায়। সোহেলি যে টেবিলটা পরিষ্কার করছিল সেই টেবিলটা পিছন থেকে গিয়ে ফেলে দেয়, আর তখনই সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যায়।
এ মা, বৌদি তুমি এ কি করলে? মা দেখো বৌদি কি করলো, আমাদের এত সুন্দর নতুন কাঁচের টেবিলটা ভেঙে দিল। কি কি বলছিসটা কি তুই? দাঁড়া, আজ তোর বৌদির ব্যবস্থা করছি। এই যে বৌমা, বাড়ি থেকে তো কোনো কিছুর আনার নাম নেই, আবার তার উপরে আমাদের বাড়িতে এসে এই এত সুন্দর সুন্দর দামি দামি জিনিসগুলো ভাঙছো। তুমি কি জানো এটার দাম কত ছিল? এটার দাম ছিল 20,000 টাকা। যাও এবার বাপের বাড়ি থেকে ওই 20,000 টাকাটা নিয়ে এসো, না হলে আমি তোমাকে বাড়িতেই ঢুকতে দেব না। এই বলে শম্পা দেবী মারতে মারতে সোহেলীকে বাড়ি থেকে বার করে দেয়। তখন সোহেলী হাত জোর করে তাদের কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু তারা সোহেলীর চোখের জলের কোনো দাম দিচ্ছিল না। সোহেলী সেদিন কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে যায়। সোহেলীর চোখে জল দেখে তার মা জিজ্ঞাসা করে, কিরে মা, কি হয়েছে তোর? তুই চলে আসলি যে, আজ তোর চোখে জল কেন? তোর কি হয়েছে? তোকে কি কেউ কিছু বলেছে? মা, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ এত পরিমাণে আমার উপর অত্যাচার করেছে, আমি সেটা সহ্য করতে পারছি না। মা জানো, ওরা আমার কাছে এসে ইচ্ছা করে কাঁচের টেবিলটা ভেঙে দিয়েছে। আমি একবারও ওটাতে হাত দিইনি, আর আমার নামে দোষ দিচ্ছে। আর এখন বলছে যে 20,000 টাকা নিয়েছে ওই টেবিলটা, তাই আমাকে মায়ের বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে যেতে বলেছে। মা, এখন আমরা কোথায় পাবো 20,000 টাকা? কি 20,000 টাকা? অত টাকা রোজগার করতে গেলে তো আমাকে সারা জীবন কাটতে হবে। তবুও মনে হয় আমি অত টাকা জোগাড় করতে পারবো না। এখন 20,000 টাকা কোথায় পাবো? তোকে আমি কোথায় থেকে জোগাড় করে নিয়ে এসে দেবো? কিন্তু যেমন হোক করে তো তোকে জোগাড় করে দিতেই হবে। যদি পাড়া প্রতিবেশীরা তোর কথা শোনে, তাহলে বলবে যে বিয়ের পরের দিন মায়ের বাড়িতে এসে বসে রয়েছে। এইসব ভাবনা চিন্তা করে সোহেলীর মা সোহেলীর জন্য 20,000 টাকা জোগাড় করতে থাকে। সে নিজের বাড়ির কিছু জিনিসপত্র বিক্রিও করে দেয়, আর তারপর জমিদার বাবুর থেকে কিছু টাকা ধার নেয়। এইভাবে এই মোট 20,000 টাকা সোহেলীর হাতে দেয়। পরের দিন সোহেলী তার শ্বশুর বাড়িতে যায় এবং শাশুড়ি মায়ের হাতে টাকাটা দিয়ে দেয়। ও, তাহলে নিয়ে এসেছো? যাক, এটা তো তোমার জন্য খুবই ভালো হয়েছে, না হলে সত্যি সত্যি আমি তোমাকে বাড়িতে ঢুকতে দিতাম না। যাও, রান্নাঘরে তোমার জন্য সব কাজ ফেলে রেখে দিয়েছি, করগে যাও। এই বলে শম্পা দেবী টাকাগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর প্রিয়া মায়ের কাছে গিয়ে বলে, মা, ওটা তো সামান্য 200 টাকার জিনিস, আমরা তো ফুটপাত থেকে কিনেছিলাম, আর ওটার বদলে আমরা 20,000 টাকা পেয়ে গেলাম। এবার আমরা এই টাকাটা নিয়ে খুব মজা করে শপিং করব। প্রিয়া তার মা আর বাবার এইসব কথা নিয়ে আলোচনা করছিল আর হাসাহাসি করছিল। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন সোহেলী যখন রান্না করছিল, তখন শম্পা দেবী প্রিয়াকে বলে, এই প্রিয়া, এদিকে আয়। কালকে তোর বৌদির যে শাড়িটা ধুয়ে দিয়েছিল, ওই শাড়িটা তুই ছিঁড়ে দে, আর তারপর আমি হাতে নিয়ে তোর বৌদিকে বলবো এই শাড়িটার কথা। প্রিয়া তার মায়ের কথায় শাড়িটা নিয়ে আসে এবং সেই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে দেয়। বৌমা, বৌমা, কোথায় গেলে তুমি? এদিকে এসো। তুমি আমার শাড়িটার কি অবস্থা করেছো? এই দেখো, তুমি তো আমার শাড়িটা ছিঁড়ে দিয়েছো। এই শাড়িটার দাম নিয়েছে 10,000 টাকা। মা, এটা আপনি কি বলছেন? আমি কেন আপনার শাড়ি ছিঁড়তে যাব? বৌদি, তাহলে কি বলতে চাইছো তুমি? মা ইচ্ছা করে নিজের শাড়িটা ছিঁড়ে দিয়েছে? সেদিন প্রিয়ার তার মা শম্পা দেবী মিলে সোহেলীকে মারধর করে আবারও বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলে। তখন সোহেলী আবারও কাঁদতে কাঁদতে মায়ের বাড়িতে ফিরে যায়। তার মাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি তোকে এবারেও 10,000 টাকা ঠিক জোগাড় করে দেব। কিন্তু মা, তুমি এইরকম ভাবে কত আর আমাকে জোগাড় করে দেবে? ওরা যদি রোজের রোজ আমাকে টাকা চাইতে পাঠায়, আর আমি তোমার কাছে এসে টাকা চাই, তাহলে তুমি কোথায় থেকে পাবে অত টাকা? এই বলে সোহেলী আর তার মা কান্নাকাটি করতে থাকে। পরের দিন সোহেলীর মা তাকে অনেক কষ্ট করে 10,000 টাকা জোগাড় করে নিয়ে এসে দেয়। সোহেলী 10,000 টাকা নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায় আর তার শাশুড়ি মাকে দেয়। এইভাবেই দিনের পর দিন শম্পা দেবী, প্রিয়া সকলে মিলে তার উপর অত্যাচার করতে থাকতো। তাকে রোজে রোজ মায়ের বাড়ি থেকে টাকা চাইতে পাঠাতো। এইসব কোহেলী কিছুই জানতো না। এমনই একদিন কোহেলী সোহেলীকে ফোন করে। কিরে সোহেলী, তুই তো বিয়ের পর আমাকে ভুলেই গেছিস, কেমন আছিস তুই? এখানে আমি একদম ঠিক আছি, তুই আমাকে নিয়ে একদম চিন্তা করিস না। আমার শ্বশুর বাড়ির সকলেই ভালো, এরা আমাকে খুব ভালোবাসে। সোহেলী যখন এইসব কথা বলছিল, তখন তার চোখে জল এসেছিল। আসলে সে মিথ্যে কথা বলছিল, সত্যিটা তো অন্য কিছুই ছিল। কথাবার্তা বলার পর কোহেলী ফোন রেখে দেয়।
এইভাবেই আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন সোহেলীকে আবারও মায়ের বাড়িতে টাকা নিয়ে আসতে পাঠায়। সোহেলী মায়ের বাড়ি এসেছে শুনে কুহেলি সোহেলীকে না জানিয়ে তার মায়ের বাড়িতে চলে আসে। কুহেলি সোহেলীর বাড়িতে এসে তার পরিস্থিতির কথা সবকিছু শুনে নেয়। এতদিন ধরে এইসব হচ্ছে আর তুই আমাকে কিছুই জানাসনি? তোকে তো আমি বলেছিলাম বিপদ আপদ হলে আমাকে ফোন করবি। কোহেলি যখন এইসব কথা বলছিল তখনই সোহেলী মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তাকে অজ্ঞান হয়ে যেতে দেখে সোহেলীর মা এবং কুহেলি দুইজন মিলে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু চেক আপ করার পর বলে, সোহেলী মা হতে চলেছে, আসলে ও 2 মাসের গর্ভবতী। এই বলে ডাক্তারবাবু চলে যায়। তারপর সোহেলীকে নিয়ে তারা বাড়িতে চলে আসে। তারপর কুহেলি সোহেলীর অনেক সেবা যত্ন করতে থাকে, তাকে ফল পাকড় খাওয়াতে থাকে আর তাকে শ্বশুর বাড়িতে যেতে দেয় না। কিন্তু শ্বশুর বাড়ির সকলের নামে কুহেলি পুলিশ কেস করে আর তাদের সকলকে পুলিশ তুলে নিয়ে যায়। তখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু পুলিশ তাদেরকে 1 বছরের জন্য কারাদণ্ড দিয়ে দেয়। এইভাবেই কুহেলি তার গর্ভবতী বন্ধু সেবা যত্ন করতে থাকে। জয়পুর গ্রামে একটা ছোট্ট বস্তি ছিল। সেখানে কারোরই বাড়িতে বাথরুম ছিল না, তাই গ্রামের সব লোক এবং মহিলারা সকলেই খেতে পটি করতে যেতে হতো, যার কারণে গ্রামের বউগুলো খুবই বিরক্ত হতো। এমনই একদিন কামিনী দেবীর বড় বৌমা সীতা কামিনী দেবীকে বলে, মা, এই গ্রামে এসেছি প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু তাও আজ পর্যন্ত আমি কারোর বাড়িতে বাথরুম দেখতে পেলাম না। সত্যি আমাদের গ্রাম কত পিছনে রয়েছে, এখনো এখানে কারোর বাড়িতেই বাথরুম নেই। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো, এখানে কারোর বাড়িতেই বাথরুম নেই। আমার একদম ভালো লাগে না ওইরকম ফাঁকা জায়গায় খেতে পটি করতে। হ্যাঁ, একদম ঠিকই বলেছো তোমরা, আমার কোনটা ভালো লাগে? আমারও তো ভালো লাগে না। যদি আমাদের বাড়িতেও একটা বাথরুম থাকতো তাহলে খুব ভালো হতো। আর এখন তো সরকার সবার বাড়িতে বাড়িতে করে দিচ্ছে, তাহলে আমাদের গ্রামে এখনো কেন পিছনে রয়েছে? হ্যাঁ বৌমা, ঠিকই বলেছ। আমি কিছুদিন আগে আমার ছোট বোনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম খুব সুন্দর পরিষ্কার বাথরুম রয়েছে সকলের বাড়িতে। আর তাছাড়া ফাঁকা জমিতে আরও একটা বাথরুম রয়েছে যেখানে সকলে যেতে পারে, ছেলেদের আলাদা আর মেয়েদের আলাদা। হ্যাঁ, সেটাই তো বলছি, যদি আমাদের গ্রামেও একটা ওইরকম বড় বাথরুম করে দেয় তাহলে আর কোনো প্রবলেম হবে না, আর কোনো মহিলাকে খেতে যেতে হবে না। মা, আমাদের গ্রামেও ওইরকম বাথরুম খুব তাড়াতাড়ি তৈরি হবে। কিন্তু রিনা, তুমি এটা কি করে জানলে? কে বললো তোমাকে? দিদি, তুমি কি ভুলে যাচ্ছ আমার স্বামী কার ড্রাইভার? ও, তাহলে কি এমএলএ বলেছে? তাহলে তো নিশ্চয়ই আমাদের গ্রামেও বাথরুম হবে। সত্যি, তাহলে খুব ভালো হবে। গ্রামের সরকারি বাথরুম হবার কথা সবার প্রথম কামিনী দেবীর 3 বৌমা জানতে পারে, কারণ কামিনী দেবীর মেজ ছেলে রিঙ্কু এমএলএর কাছে ড্রাইভারের কাজ করত। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন গ্রামে সরকারি দপ্তর থেকে একটা লোক আসে, এসে বাথরুম করার জন্য একটা বড় জায়গা দেখতে থাকি। স্যার, আমি বলছি এই জায়গাটা ফাঁকা আর বড় আছে, এখানে আপনি সরকারি বাথরুমটা করে দেবেন? হ্যাঁ, আমিও তো দেখছি এখানটাই তো ভালো হবে, একটা মহিলাদের জন্য আর একটা পুরুষের জন্য। ঠিক আছে। সরকারি দপ্তর থেকে আসা স্যার 2 জন লোককে অর্ডার দিয়ে চলে যায়। সরকারি বাথরুম হচ্ছে দেখে গ্রামের সকলেই খুব খুশি হয়। রিনা, তুমি তো একদম ঠিক কথা বলেছিলে, গ্রামে সরকারি বাথরুম হচ্ছে। কি জানি কবে পুরোপুরি ভাবে রেডি হবে, আমার তো এখন থেকে ওখানে যাবার ইচ্ছে করছে। দিদি, তুমি এত তাড়াতাড়ি করছো কেন? সরকারি কাজ একটু ধীরে ধীরে হবে, কিন্তু হবেই। বাবারে বাবা, আমার 3 বৌমা এত কেন খুশি হচ্ছ? তোমরা এমন খুশি হচ্ছ মনে হচ্ছে বাথরুমটা গ্রামের জায়গায় নয়, তোমাদের বাড়িতে বানানো হচ্ছে। তোমরা কি এটা ভুলে যাচ্ছ যেখানে বাথরুম হচ্ছে সেখান থেকে আমাদের বাড়িটা অনেক দূর? ওহো মা, আপনি সব জিনিসে এরকম খুদবার করেন কেন? আর শুধু আমাদের বাড়িটা কি দূর, আরো অনেকজনের বাড়িও তো দূর। এই রকম ভেবেই তারা 3 বৌমা খুব খুশি ছিল, গ্রামের সকলে খুব খুশি ছিল। এই রকম ভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এখন সরকারি বাথরুম পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছিল। এমনই একদিন রিনা বাইরে থেকে আসি আর তার 2 জা ও শাশুড়ি মাকে বলে, মা, দিদি, শোনো শোনো, আমি এক্ষুনি বাইরে গিয়েছিলাম, বাড়ি থেকে খবর পেলাম আমাদের সরকারি বাথরুম পুরোপুরি রেডি হয়ে গেছে। কাল থেকে আমরা বাথরুমটা ব্যবহার করতে পারবো। বাহ, এটা তো খুব ভালো কথা।
এবার তাহলে একটু আরাম পাবো, আর সকাল সকাল উঠে লোটা নিয়ে খেতে যেতে হবে না। যখনই পটি পাবে তখনই আমরা নতুন সরকারি বাথরুমে চলে যেতে পারবো। কামিনী দেবীর 3 বৌমা এটা ভেবেই খুশি হচ্ছিল যে তারা নতুন বাথরুমে যখন ইচ্ছে তখনই গিয়ে আরাম করে পটি করতে পারবে। এই ভেবেই পরের দিন কামিনী দেবীর 3 বৌমা সীতা, রিনা ও টিনা দেরি করে ঘুম থেকে উঠে পটি করার জন্য বাথরুমে চলে যায়। তারা 3 জনে যখন বাথরুমের কাছে পৌঁছায় তখন তারা দেখে যে বাথরুমের বাইরে একটা লম্বা লাইন রয়েছে। সেখানে আরো কয়েকজন মহিলা পটি করার জন্য লাইন দিয়ে রয়েছে। এত লম্বা লাইন দেখে তাদের 3 জনের মাথা ঘুরে যায়। তখন সীতা তার 2 জাকে বলে, ওরে বাবারে, এটা আমি কি দেখছি! আমি যদি আগে জানতাম পটি করার জন্য লাইন দিতে হবে তাহলে আমি তো সেই ভোর 4টে বাজতে উঠে পড়তাম। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। দিদি, এখন আমি কি করব? আমার তো খুব জোরে পটি পেয়েছে। রিনা দিদি, এখন আর কিছু করার নেই। এখন আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এখন সকাল হয়ে গেছে। এখন আমরা ফাঁকা জায়গায় খেতে পটি করতে যেতে পারবো না। এই ভেবেই তারা 3 বৌমা মিলে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই প্রায় 1 ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টা পর তবে তারা বাথরুমের ভিতরে ঢোকে। তারপর তারা 3 বৌমা মিলে পটি করে বাড়িতে যায়। তখন তাদের শাশুড়ি মা কামিনী দেবী রাগেতে তাদেরকে বলে, বৌমারা, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? এখন তো গ্রামে সরকারি বাথরুমও তৈরি হয়ে গেছে, তাহলে এতক্ষণ কোথায় ছিলে তোমরা? মা, আমরা তো এটা ভেবেছিলাম যে বাথরুমে তাড়াতাড়ি পটি করে বাড়ি ফিরে আসবো, কিন্তু মা আপনি জানেন না বাথরুমের সামনে কত বড় লম্বা লাইন ছিল, সেখানেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে। চুপ করো, আর একদম মিথ্যে কথা বলবে না। আমি সব জানি তোমরা বাড়ির কাজ করার জন্য এরকম বাহানা দেখাচ্ছ আমাকে। মা, আপনি বিশ্বাস করুন, আমরা একদম সত্যি কথা বলছি। বাথরুমের বাইরে অনেক লম্বা লাইন ছিল, এই জন্যই আমাদের আসতে এত লেট হলো। কামিনী দেবীর 3 বৌমা ঠিক কথাই বলছিল, কিন্তু কামিনী দেবীর বিশ্বাসই হচ্ছিল না। কামিনী দেবীর বাথরুমে যাবার কোনো ইচ্ছা ছিল না, তাই কামিনী দেবী পটি করার জন্য সকাল সকাল উঠেই খেতে চলে যেত। যেদিন থেকে কামিনী দেবীর 3 বৌমা সরকারি বাথরুমে পটি করতে গেছে, সেদিন থেকেই তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। তারা ওখানে ছাড়া আর কোথাও পটি করতে যেতে চাইতো না, সে যতই লম্বা লাইন দিতে হোক না কেন। এই কারণেই কামিনী দেবীর 3 বৌমা বাথরুমের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বাথরুমে পটি করার জন্য, আর তারা আরামসে পটি করে বাড়ি ফিরত। সেই কারণেই রোজ কামিনী দেবীর কাছ থেকে তার 3 বৌমা কথা শুনতো। হাই হাই ওপরওয়ালা, তুমি আমাকে কেমন বৌমা দিয়েছো! আমি যদি জানতাম তোমাদের 3 জনে ওই রকম বাথরুমটা এতই ভালো লেগে যাবে, তাহলে আমি তো তোমাদের 3 জনের খাবার দাবার সব ওখানেই পাঠিয়ে দিতাম, তোমাদের ওখান থেকে আসতে হতো না, তাই না? মা, আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না, তাই তো? ঠিক আছে, তাহলে আপনি কালকে একবার আমাদের সঙ্গে বাথরুমে গিয়ে দেখবেন। যখন আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন তখনই আমাদের কথা বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন আপনার 3 বৌমা কিরকম ভাবে লাইনে দাঁড়িয়ে থাকে পটি করার জন্য। রিনা, সীতা ও টিনার কথা শুনে কামিনী দেবী প্রথমবার সরকারি বাথরুমে যায়। সেখানে গিয়ে দেখে যে বাথরুমের সামনে অনেক বড় লম্বা লাইন। সেই দেখে কামিনী দেবী বলে, বাপরে বাপ, এত লম্বা লাইন! এইরকম লম্বা লাইন তো মনে হয় কোনো দোকানে হয় না। কি দরকার এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পটি করতে যাবার? তার থেকে আমার খেতেই ভালো। একবার আপনি ভিতরে গিয়ে তো দেখুন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমরা কেন পটি করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকি। কামিনী দেবী তার 3 বৌমার কথা শুনে প্রথমবার বাথরুমে যায়। বাথরুমের ভিতরে ঢুকে দেখে যে বাথরুমটা পুরো পরিষ্কার চকচক করছে, কোথাও কিছু নোংরা নেই, আর কামিনী দেবীর পটি করতেও কোনো রকমই অসুবিধা হয় না। প্রথমবার বাথরুমে পটি করার পর কামিনী দেবীর খুব ভালো লাগে। বৌমারা, এখন আমি বুঝতে পারছি তোমরা পটি করার জন্য কেন এত বড় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকো। মা, আপনি বুঝতে পেরেছেন সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো জানেন আমি একদম পটি পেলে থাকতে পারি না। এইরকম লম্বা লাইনে দাঁড়ানো আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। হ্যাঁ রিনা, তুমি একদম ঠিক বলেছো। আমারও তো। আমরা কি জানতে পারি বেশ আমাদের বাড়িতে একটা আমাদের নিজেদের বাথরুম হতো, তাহলে আমরা যখন ইচ্ছে তখন পটি করতে পারতাম, আর এইরকম লম্বা লাইনও দিতে হতো না। হ্যাঁ দিদি, তোমরা একদম ঠিক বলেছো। ঠিক আছে, আজকে তাহলে আমরা সকলে মিলেই রিঙ্কুর সঙ্গে কথা বলবো, আর ওকে বলবো এমএলএ কে বলতে যেন আমাদের গ্রামের সকলের বাড়িতেই বাথরুম করে দেয়।
কামিনী দেবীর 3 ছেলে বাড়িতে আসে। বাড়িতে এসে কামিনী দেবী তার মেজ ছেলে রিঙ্কুর সঙ্গে কথা বলে। বাবা রিঙ্কু, তুই একটা বলে করে দেখ না, যদি এমএলএ রাজি হয়ে যায় তাহলে আমাদের আর পটি করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। কত ভালো হবে সকলের বাড়ি বাড়ি বাথরুম হয়ে গেলে। ঠিক আছে মা, আমি বলে দেখছি। রিঙ্কু তার মায়ের কথা মতো এমএলএর সঙ্গে কথা বলে। এমএলএও তাদের গ্রামের সকলের কষ্ট বুঝতে পেরে সকলের বাড়ি বাড়ি বাথরুম বানিয়ে দেবার জন্য সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর থেকেই সকলের বাড়িতে বাথরুম করার জন্য মিস্ত্রি আসে। মিস্ত্রিরা প্রায় 1 মাসের মধ্যেই সকলের বাড়িতে নতুন বাথরুম করে দেয়। গ্রামের সকল মহিলা তখন আরো খুশি হয়ে যায়, আর কামিনী দেবীর 3 বৌমাও খুশি হয়। এইরকম ভাবেই গ্রামের সকলেই হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।